হাই এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব। ওকে, সো আজকে আমাদের মূলত যে টপিক, তোমরা যারা মাধ্যমিক সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটেই, আর কয়েকটা দিন বাকি আছে বললে চলে। সো আজকে আমরা এই ভিডিওতে বাংলা সাজেশান অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা সাজেশান নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এখানে আমরা মূলত 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের যে সাজেশানগুলো হয় অর্থাৎ ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করব এবং তোমাদেরকে আমি বলে দেবো যে কোন প্রশ্নগুলো আসতে পারে। ওকে, সো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। ওকে, প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেই যে তোমাদের বাংলা পরীক্ষায় কোন কোন টপিককে প্রশ্ন আসবে। ওকে, প্রথমে তোমাদের যেটা আছে বহুরূপী গল্প আছে, হ্যাঁ, পথের দাবি আছে, অভিষেক আছে, প্রলয় উল্লাস রয়েছে, সিরাজউদ্দৌলা রয়েছে এবং কনিমতি নন্দী তোমাদের যে বইটা ছিল কনি বই, ওই বইয়ের 31 থেকে 49 পেজ, ওখান থেকে প্রশ্নগুলো মূলত আসবে এবং তোমাদের রয়েছে সমাস এবং প্রতিবেদন। ওকে, অর্থাৎ এখানে যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে। প্রথমে আমরা দেখব যে বহুরূপী গল্প থেকে কোন কোন প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে। ওকে, সো এখানে প্রথমে আমরা দেখে নেব 3 নম্বর যে প্রশ্নগুলো হয় সেগুলো একটু এক ঝলকে দেখে নেই। ওকে, দেখো নাম্বার 1-এর যে প্রশ্নটা আমি রেখেছি, আপনি কি ভগবানের চেয়েও বড়? কার প্রতি বক্তার এই উক্তি? এমন উক্তির কারণ কি? ওকে, নাম্বার 2, এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, সন্ন্যাসী কতদিন ছিলেন? সন্ন্যাসীর সংক্ষিপ্ত পরিচয় দাও। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, তোমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করবে। তারপর আরেকটি প্রশ্ন বলছি, এটা তোমাদের 5 নম্বরেও আসতে পারে এবং 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, প্রশ্নটা হলো, তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বার 3 আমি এখানে রেখেছি যে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে ওঠে। ঠিক আছে, কোথায় হল্লা বেজে উঠেছিল? আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি? ওকে, তারপরে হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদা কে? নাটকীয় বৈচিত্র্যটি কী ছিল? নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে তা লেখো। ওকে, আমার বুকের ভিতরেই যেসব তীর্থ, কে কাকে বলেন? কোন প্রসঙ্গে তার এই উক্তি? এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, এ কথা কে কাকে বলেছে? এমন মন্তব্যের কারণ কি? নাম্বার 6 যে প্রশ্নটি আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, এখানে সে বলতে কি বোঝানো হয়েছে? তাকে দুর্লভ বলার কারণ ব্যাখ্যা করো। ওকে, সেখানে যে আমি প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমাদের 3 নম্বরে আসতে পারে, 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্ন কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের 3 নম্বরে প্রশ্নের জন্য আসতে পারে এবং 5 নম্বরের জন্য আসতে পারে। ওকে, সো তোমরা সেইভাবে প্র্যাকটিস করে নেবে। ওকে, তারপরে এবারে আমরা দেখব যে এখান থেকে 5 নম্বরের যে একটা প্রশ্ন আমি রেখেছি, তোমরা এটা দেখে নেবে যে বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি আলোচনা করো। ওকে, তোমরা যদি এই প্রশ্নটা দেখে যাও এবং আমি যে প্রশ্নগুলো বললাম 3 নম্বরের জন্য, এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো, আশা করি বহুরূপী থেকে তোমরা কোশ্চেনটা কমন পেয়ে যাবে। ওকে, সো তারপরে চলো এবারে আমরা যে টপিকটা দেখব, পথের দাবি। ওকে, পথের দাবি গল্প থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমরা একটু দেখে নেই। নাম্বার 1, কেবল আশ্চর্য সে রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে? চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে? বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলানায় বজায় আছে, কে কার সম্পর্কে এই কথা বলেছেন? তার শখ যে বজায় আছে সেটা কিভাবে বোঝা যাবে? হ্যাঁ, এই প্রশ্নটা নাম্বার 2 এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করে নেবে। ওকে, তারপরে চলো, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কালচার কথার অর্থ কী? উক্তিটির তাৎপর্য লেখো। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, যার সম্পর্কে এই মন্তব্য তার শারীরিক অবস্থা কেমন বলে মনে হয়েছিল? এই প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমরা এই প্রশ্নটা দেখে নেবে। ওকে, তারপরে আমরা দেখব নাম্বার 5 যে কোশ্চেনটা আমরা রেখেছি, বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষটি কে? কেন উদ্দিষ্টকে তার কথা শুনতে অনুরোধ করেছিল? নাম্বার 6 যে প্রশ্নটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করবে। ওকে, এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু, কে কার সম্পর্কে এইরূপ মন্তব্য করে? এইরূপ মন্তব্য করার কারণ কি? ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। ওকে, এবারে আমরা এই পথের দাবি থেকে 5 নম্বরের একটা প্রশ্ন দেখব। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট মনে হলো, তো আমি এটা এখানে তোমাদের জন্য নোট করলাম। ওকে, পথের দাবি গদ্যাংশ অবলম্বনে গিরিশ মহাপাত্র চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে যে পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার যে পরিচয় পাওয়া যায় নিজের ভাষায় লেখো। ওকে, অর্থাৎ এই চ্যাপ্টারে পথের দাবি গল্পে আমি যে প্রশ্নগুলো 3 নম্বরের জন্য
বললাম এই প্রশ্নগুলো এখান থেকে তোমাদের 5 নম্বরে আসবে এবং এগুলো তো 3 নম্বরের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, তবে এখান থেকে 5 নম্বরের জন্য দিতে পারে। ওকে, অতএব তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। ওকে, তারপরে চলো আমরা অভিষেক কবিতা থেকে একটু দেখে নেই কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ওকে ওকে প্রথম যে প্রশ্নটা রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই প্রশ্নটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। তারপরে নাম্বার 2 যেটা আছে, কাপিলা লঙ্কা কাপিলা জলদি। হ্যাঁ, এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, তোমরা এটা প্র্যাকটিস করবে। তারপরে যে প্রশ্নটা আমি রেখেছি, হায় বিধি বাম মম প্রতি, বক্তা কে, বিধি যে তার প্রতি বিরূপ কিভাবে তিনি বুঝবেন, কেন তিনি এমন উক্তি করেছেন। ওকে, কহিলা কাঁদিয়া ধ্বনি, কে কেঁদে উঠেছিলেন, তার কান্নার কারণ কি। নাম্বার 5, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মহাবাবুর বিস্মিত হওয়ার কারণ কি, জিজ্ঞাসার উত্তরে তিনি কি জানিয়েছিলেন। ওকে, তোমরা এই 5টা প্রশ্ন দেখে নেবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। এবার আমরা অভিষেক কবিতা থেকে 5 নম্বরের একটা প্রশ্ন দেখব। ওকে, এখানে 5 নম্বরের জন্য তোমরা এই আগের যে কোশ্চেনগুলো বললাম 3 নম্বরের জন্য এইগুলোই তোমরা প্র্যাকটিস করবে এবং এক্সট্রা একটা প্রশ্ন তোমরা দেখবে। ওকে, অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের বৈচিত্র্য বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা একটু দেখে নেবে। ওকে, এবার আমরা দেখব প্রলয়ের লাশ কবিতা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। প্রথমে আমরা দেখে নেব প্রশ্নমান 3। ওকে, তোরা সব জয়ের ধ্বনি কর। হ্যাঁ, এখানে বুর্গের জয় বাই হবে, এখানে এটা টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, তোমরা এটা ঠিক করে নেবে। সো তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, কবি তাদের জয়ধ্বনি করতে বলেছেন কেন। জয় প্রলয়ঙ্কর, প্রলয়ঙ্কর কে, তার জয়ধ্বনি কেন করা হয়েছে। আসছে নবীন, নবীন বলতে কাদের বোঝানো হয়েছে, পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা ব্যাখ্যা করো। ওই আসে সুন্দর, কবি সুন্দর আসে বলতে কি বুঝিয়েছেন। ওকে, নাম্বার 5, ওরে ওই স্তব্ধ চরাচর, এখানে স্তব্ধ চরাচর বলতে কবি কি বুঝিয়েছেন সেটা তোমাদের পরীক্ষা আসবে এবং চরাচর স্তব্ধ কেন, ঠিক আছে। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, প্রলয় নেশার নিত্য পাগল বলতে কাকে বোঝানো হয়েছে। সো এই যে লাইনটা, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, এই লাইন সম্পর্কে হ্যাঁ ব্যাখ্যা করতে তোমাদের দিতে পারে, ঠিক আছে। তো তারপরে যে প্রশ্নটি রয়েছে, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। হ্যাঁ, আরও তোমাদের লাইনটা আছে, এটা পুরোটা তুলে দেওয়া হয়নি। ওকে, সো সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে কেন এবং ধূমকেতু বলতে কি বোঝো, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। তারপরে আমাদের যে প্রশ্নটি আছে, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, বজ্রশিখার মশাল কি, মশাল জেলে কার আগমনের কথা বলা হয়েছে, ঠিক আছে। সো এখানে যে 8টি প্রশ্ন বললাম এগুলোই তোমরা প্র্যাকটিস করবে 3 নম্বরের জন্য এবং এই প্রশ্নগুলোর থেকে তোমাদের 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখান থেকে তোমাদের আসতে পারে। তারপরে আমি 5 নম্বরের জন্য একটা প্রশ্ন এক্সট্রা এখানে দিয়েছি, তোমরা এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখো, প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তা বর্ণনা করো, অথবা প্রলয়োল্লাস কবিতায় কবির যৌবন বন্দনার অথবা নতুন যুগের আহ্বানের রূপ নিজের ভাষায় লেখো। অথবা প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে মহাকাল অথবা প্রলয়ঙ্কর ধ্বংসশক্তিকে কবি কিভাবে বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো, ঠিক আছে, তোমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করে নেবে। ওকে, এবারে আমরা যে টপিকটা দেখব সিরাজউদ্দৌলা, এই নাটক থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। ওকে, বাংলায় আমি এখন আগুন জ্বালাবো, যা গঙ্গার সমস্ত জল দিয়েও নিভানো যাবে না। এখানে বক্তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। ওকে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, কাকে দরবার ত্যাগ করতে বলা হয়েছে, তাকে কেন দরবার ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রবাসে, এখানে সম্ভবত টাইপিং মিস্টেক রয়েছে, ঠিক আছে, তোমরা এটা দেখে নেবে। আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এবং কেন এই সাহায্যের প্রত্যাশী হয়েছে। সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র নিরূপণ করো। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন, এ বক্তব্যের প্রাসঙ্গিকতা লেখো। ওকে, অথবা প্রশ্নটা অন্যভাবে দিতে পারে যে অন্যায় আমিও করেছি আপনারাও করেছেন, কে কাকে এই কথাটি বলেছেন, এই বক্তব্যের কারণ লেখো। অথবা প্রশ্নটা অন্য আরেকভাবে দিতে পারে যে কে বেশি অপরাধী তা তিনি নিজেই বিচার করবেন, কে কাকে এ কথা বলেছেন, উক্তিটির তাৎপর্য লেখো। অথবা বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন, এই প্রার্থনার কারণ কি। ওকে, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো, প্রশ্নকর্তা কে, কার প্রতি এই জিজ্ঞাসা, পত্রে কি লেখা ছিল। অথবা প্রশ্নটা
অন্যভাবে ঘুরিয়ে তোমাদের আসতে পারে যে এ পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কোন পত্র, সে পত্রের বিষয়টি লেখো। ওকে, তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তাকে শ্রোতাকে লজ্জার কারণ কি? অথবা আমাকে এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তাকে তোমরা কারা, ক্ষমা করা প্রশ্ন উঠেছে কেন? অথবা বক্তার কোন অক্ষমতার কথা এখানে বলা হয়েছে? বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তা কে, কাদের উদ্দেশ্যে, কেন এই কথা বলা হয়েছে? আমরা নবাবের নিমক বিথায় খাই না, একথা তাদের মনে রাখা উচিত। কে কাকে একথা বলেছেন, মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। জানি না আজ কার রক্ত সে চাই, পলাশী, রাক্ষসী পলাশী। বক্তা কে? আজ মানে কি বুঝেছে, আজ মানে কি বুঝেছে, এ ধরনের উক্তির কারণ কি? ওকে ডিয়ার, সো এই ছিল আমাদের মূলত আজকের বিষয়। আমরা এই ভিডিওতে আমাদের বাংলা সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো ছিল প্রত্যেকটি বিষয়ে আমি এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে ধরেছি, এবং এখানে কোনি বই থেকে যে কোশ্চেনগুলো হয় আমি এগুলো অন্য একটা ভিডিওতে আনবো। ওকে, এখানে আরও একটি যে টপিক আছে সমাস এবং প্রতিবেদন, ঠিক আছে, এই টপিক নিয়ে আমি তোমাদের জন্য নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আসবো। তোমরা সেখানে সমাস এবং প্রতিবেদনের সাজেশন পেয়ে যাবে। এবং আমি তোমাদের একটা কথা বলে দেই, এখানে এই যে সমাজ যে টপিকটা দেখতে পাচ্ছ, আমি অলরেডি তোমাদের সমাজের উপর একটি ভিডিও তৈরি করে দিয়েছি। তোমরা যদি ক্লাসটি দেখো, আশা করি তোমরা সমাজ সম্পর্কে তোমাদের যে ডাউট সেটা আশা করি দূর হয়ে যাবে। ওকে, সো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।